নমস্কার, উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা ভারতের অর্থনীতি আর শেয়ার বাজারের বলতে গেলে গতিপথই বদলে দিতে পারে। একদম। সেপ্টেম্বর 2025 এই মাসেই ভারত সরকার জিএসটি ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। এটাকে বলা হচ্ছে জিএসটি 2.0। সত্যি বলতে কি 2017 সালে জিএসটি চালুর পর এটাই বোধহয় সবথেকে বড় অর্থনৈতিক সংস্কার। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কারণ এটা তো শুধু কয়েকটা ট্যাক্সের হার বদলানো নয়, তাই না? এর পেছনে সরকারের একটা বড় পরিকল্পনা আছে বলেই মনে হচ্ছে। ঠিক। আজকের আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই নতুন জিএসটি কাঠামোর আসল উদ্দেশ্যটা কি, ভারতীয় অর্থনীতি আর শেয়ার বাজারের উপর এর প্রভাব ঠিক কতটা পড়বে, আর সবচেয়ে জরুরি একজন বিনিয়োগকারী হিসাবে আমাদের কি ভাবা উচিত, কি করা উচিত। ঠিক বলেছেন। এই পরিবর্তনগুলো কিন্তু ভারতের আগামী দশকের অর্থনৈতিক বৃদ্ধির গ্রোথের চালিকা শক্তি হয়ে উঠতে পারে। তাই এই বিষয়টাকে বেশ ললিতভাবে বিশ্লেষণ করাটা খুব দরকারি, বিশেষ করে উই লার্ন ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য, যারা সবসময় তথ্যের গভীরে যেতে চান। চলুন শুরু করা যাক। বেশ, তাহলে প্রথমেই আসি এই জিএসটি 2.0 মূল কাঠামোগত পরিবর্তনগুলোতে। সবচেয়ে বড় বদলটা ঠিক কি হয়েছে? সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তন হলো আগের যে 4 স্তরীয় ব্যবস্থা ছিল সেখান থেকে 2 স্তরীয় ব্যবস্থায় চলে আসা। 12% আর 28% এই দুটো স্ল্যাব আর থাকছে না। ও আচ্ছা। এখন মূলত দুটো হার, একটা 5%, যেটাকে বলা হচ্ছে মেরিট রেট। এটা জরুরি আর সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য। আর দ্বিতীয়টা হলো 18% স্ট্যান্ডার্ড রেট। বেশিরভাগ পণ্য আর পরিষেবা এর মধ্যেই পড়বে। তার বেশ সরলীকরণ হলো ব্যাপারটা। হ্যাঁ, সরল করার একটা চেষ্টা তো পরিষ্কার, কিন্তু এর সাথে একটা নতুন 40% হারের কথাও তো শোনা যাচ্ছে, যাকে ডিমেরিট বা স্পেশাল রেট বলা হচ্ছে। এটা ঠিক কিসের জন্য? হ্যাঁ, আমিও শুনছিলাম এইটার কথা। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ সংযোজন। এই 40% হারটা মূলত সেই সব পণ্যের জন্য যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বা খুব বিলাসবহুল, যেমন ধরুন তামাক, মিষ্টি পানীয় সুগারি বেভারেজেস, বড় আর দামি গাড়ি, এমনকি প্রাইভেট এয়ারক্রাফট পর্যন্ত। ও আচ্ছা। মজার বিষয় হলো এই 40% হারটা কিন্তু আগের 18% স্ল্যাব আর তার উপর যে অতিরিক্ত কম্পেনসেশন সেস চাপানো হতো সেই দুটোকে মিলিয়ে তৈরি করা হয়েছে। তার আগে যেটা অস্থায়ী স্যাস ছিল সেটা এখন একটা স্থায়ী হারের চেহারা পেল। এটা কি ওই সংশ্লিষ্ট শিল্পগুলোর জন্য একটা পলিসি সার্টেনিটি আনার চেষ্টা? একদম, এটাই মূল উদ্দেশ্য। আগে কম্পেনসেশন সেসটা তো একটা সাময়িক ব্যবস্থা ছিল, রাজ্যগুলোর রাজস্ব ক্ষতির পূরণের জন্য আনা হয়েছিল। এখন এই 40% স্থায়ী হার আশায় এই শিল্পগুলো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবে, যা বিনিয়োগের জন্য ভালো। তবে তামাকজাত পণ্যের ক্ষেত্রে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা রাখা হয়েছে। সেটা কি রকম একটু বলবেন? তামাক আর ওই জাতীয় পণ্যের উপর পুরনো ব্যবস্থা 28% জিএসটি আর কম্পেনসেশন সেস, সেটা ততদিন চলবে যতদিন না রাজ্যগুলোকে ওই ক্ষতিপূরণ দেওয়ার জন্য কেন্দ্রের যে ঋণ নেওয়া হয়েছিল সেটা শোধ হচ্ছে। আচ্ছা, ঋণ শোধ হয়ে গেলে ওগুলো নতুন 40% স্ল্যাবে চলে আসবে। এটা আসলে রাজস্বের স্থিতিশীলতা আর কাঠামোগত সংস্কারের মধ্যে একটা বলতে পারেন ভারসাম্য রাখার চেষ্টা। বোঝা গেল। বেশ জটিল কিন্তু গুরুত্বপূর্ণ। এবার একটু উদাহরণ দিয়ে দেখলে ভালো হয় না? সাধারণ মানুষের জীবনে বা দৈনন্দিন খরচে এর প্রভাবটা কেমন পড়বে? যেমন ধরুন নিত্য ব্যবহারের জিনিস, সাবান, টুথপেস্ট, এই ধরনের প্যাকেটজাত খাবার, এগুলোর উপর ট্যাক্স কিন্তু বেশ অনেকটাই কমেছে। আগে যেখানে 12% বা 18% জিএসটি লাগতো, এখন সেটা সোজা 5% মেরিট রেটে চলে এসেছে। তাই নাকি? তার তো হ্যাঁ, খরচের উপর প্রায় 7% থেকে 13% ট্যাক্স সাশ্রয় হবে। এটা তো সাধারণ মানুষের জন্য খুবই ভালো খবর, সত্যি। আর যেগুলো একটু দামি জিনিস, ধরুন এসি, বড় টিভি, ওয়াশিং মেশিন, এগুলোর কি হবে? সেগুলোর ক্ষেত্রেও বড় ছাড় আছে। এগুলো আগে ছিল সর্বোচ্চ 28% স্ল্যাবে, এখন চলে এসছে 18% স্ট্যান্ডার্ড রেটে। ও, সরাসরি 10% ট্যাক্স কম। এর ফলে এই জিনিসগুলো আরও কিছুটা সাধ্যের মধ্যে আসবে আশা করা যায়। আচ্ছা, গাড়ির বাজারের কি খবর? বিশেষ করে ছোট গাড়ি বা টু হুইলার, যেগুলোর চাহিদা তো সবচেয়ে বেশি থাকে সাধারণত। এখানেও উল্লেখযোগ্য পরিবর্তন।
ছোট গাড়ি মানে নির্দিষ্ট ইঞ্জিন ক্ষমতা আর দৈর্ঘ্যের মধ্যে যেগুলো পড়ে, আর 350 সিসি পর্যন্ত টু হুইলার, যেগুলোর ওপর আগে সেস মিলিয়ে প্রায় 29-31% পর্যন্ত কার্যকরী গড় ছিল। হ্যাঁ, বেশ বেশি ছিল। সেগুলো এখন সরাসরি 18% স্ল্যাবে চলে এসছে, মানে এক্স-শোরুম দামে প্রায় 11% থেকে 13% কমার সম্ভাবনা। এটা বিশেষ করে এন্ট্রি লেভেল সেগমেন্টের জন্য একটা বিরাট বুস্ট হতে পারে। তা তো বটেই, কিন্তু বড় এসইউভি বা লাক্সারি গাড়ির ক্ষেত্রে সেগুলোর ওপর তো নতুন 40% ডিমেরিট রেট লাগছে বললেন। হ্যাঁ, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে যেটা হয়তো অনেকেই খেয়াল করছেন না। বেশ কিছু বড় এসইউভি বা লাক্সারি গাড়ি যেগুলোর উপর আগে 28% জিএসটি আর তার উপর বিরাট অঙ্কের সেস লাগতো, মানে মোট প্রায় 50% হয়ে যেত। 50%? বাবা! হ্যাঁ, সেগুলো এখন 40% স্ল্যাবে আসায় আসলে ট্যাক্স কমেছে প্রায় 10%। দাঁড়ান, এটা তো বেশ অবাক করার মতো। ডিমেরিট রেট বলা হচ্ছে অথচ ট্যাক্স কমছে, এটা কি একটু বিভ্রান্তি কম নয়? প্রশ্নটা খুবই সঙ্গত। দেখুন, ডিমেরিট নামটা হয়তো একটা নেতিবাচক ইঙ্গিত দেয়, কিন্তু আসলে এটা আগের জটিল সেস কাঠামোর একটা সরলীকরণ। কিছু পণ্যে হার হয়তো বেড়েছে, যেমন মিষ্টি পানীয়, আবার কিছুতে কমেছে, যেমন এই এসইউভিগুলোর ক্ষেত্রে। সরকারের উদ্দেশ্য ছিল একটা স্থায়ী সরল কাঠামো তৈরি করা, যেখানে সর্বোচ্চ হার হবে 40%। ফলে কিছু ক্ষেত্রে আগের তুলনায় ট্যাক্স কমে যাওয়াটা এই সরলীকরণেরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া বলা যেতে পারে। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম। সরল করতে গিয়ে কিছু ক্ষেত্রে কমে গেছে। আর একটা বিশাল পরিবর্তন তো হেলথ আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হয়েছে, তাই না? হ্যাঁ, এটা সত্যিই যুগান্তকারী। ব্যক্তিগত হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের উপর আগে যে 18% জিএসটি ছিল, হ্যাঁ ছিল, সেটা এখন একেবারে 0%। 0%? একদম। ভাবুন, চিকিৎসার খরচ যেভাবে বাড়ছে, তাতে এই পদক্ষেপ সাধারণ মানুষকে একটা বিরাট স্বস্তি দেবে আর ইন্স্যুরেন্সের প্রসারেও অনেক সাহায্য করবে। তা তো বটেই, এটা খুবই দরকার ছিল। এর পাশাপাশি সিমেন্টের জিএসটি 18% থেকে কমে 18% হওয়ায় নির্মাণ শিল্পের খরচও কমবে। এটাও একটা বড় পজিটিভ। এই যে এত বড় পরিবর্তন, এতগুলো সেক্টরকে প্রভাবিত করছে, এর পিছনে সরকারের মূল কৌশলটা ঠিক কি? কেন এটাকে নেক্সট জেনারেশন জিএসটি বলা হচ্ছে? দেখুন, মূল লক্ষ্য হলো ভারতের অভ্যন্তরীণ ভোগ বা ডোমেস্টিক কনজাম্পশনকে শক্তিশালী করা। কারণ বিশ্ব অর্থনীতির অবস্থা তো খুব একটা ভালো নয়। অনিশ্চয়তা বাড়ছে, বিভিন্ন দেশে মন্দার আশঙ্কা, ট্রেড ট্যারিফ নিয়ে সমস্যা চলছে। ঠিক। এই পরিস্থিতিতে সরকার চাইছে দেশের ভেতরের চাহিদাকেই মূল চালিকা শক্তি করতে। এতদিন তো সরকারি ব্যয় বা পাবলিক ক্যাপেক্সের উপর খুব জোর দেওয়া হচ্ছিল অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য। হ্যাঁ, হচ্ছিল। এবার ফোকাসটা একটু ঘুরিয়ে দেওয়া হলো সাধারণ মানুষের খরচের ক্ষমতা বাড়ানোর দিকে। সহজ হিসেব, ট্যাক্স কমলে জিনিসের দাম কমবে, মানুষ বেশি কিনবে, এটাই মূল ধারণা আর কি। এই সংস্কার কি পুরনো জিএসটি ব্যবস্থার কিছু জমে থাকা সমস্যাও দূর করেছে? যেমন ধরুন ওই ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের মতো জটিল বিষয়গুলো। অবশ্যই, এটা জিএসটি 2.0 একটা বড় সাফল্য। সহজ ভাষায় ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার মানে হলো যেখানে কাঁচামালের উপর ট্যাক্স তৈরি পণ্যের চেয়ে বেশি ছিল। ও আচ্ছা। এর ফলে উৎপাদকদের কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল অনেকটা আটকে যেত, ব্যবসায় অসুবিধা হতো। টেক্সটাইলস, বিশেষ করে ম্যানমেড ফাইবার আর ফার্টিলাইজার্সের মতো কিছু সেক্টরে এই সমস্যাটা খুব ভোগাচ্ছিল। নতুন ব্যবস্থায় এই অসঙ্গতি দূর করা হয়েছে, যা দেশীয় উৎপাদন বা মেক ইন ইন্ডিয়াকে আরও উৎসাহিত করবে। ব্যবসার সুবিধা বা ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য কি কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এর সাথে? হ্যাঁ, দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক, কম ঝুঁকিপূর্ণ ছোট ব্যবসা, যাদের মাসিক ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি ক্লেম কম, ধরুন 2.5 লাখ টাকার নিচে, তাদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ আর দ্রুত করা হয়েছে। এটা তো ছোট ব্যবসায়ীদের জন্য ভালো খবর। একদম। আর 2, বহু প্রতীক্ষিত গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাপেলেট ট্রিব্যুনাল বা জিএসটি চালু হয়েছে। এটা আসলে জিএসটি সংক্রান্ত যে বিবাদ বা ডিসপিউটগুলো হয়, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ আদালত বা ট্রাইব্যুনাল। এর ফলে ব্যবসায়িক মামলা মোকদ্দমা কমবে, ব্যবসার পরিবেশ উন্নত হবে। বেশ, তাহলে কাঠামোগত দিকটা বোঝা গেল। এবার একটু বড় ছবিটা দেখি। দেশের অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমির উপর এর প্রভাব কেমন হতে পারে বলে মনে হচ্ছে? আপনি তো কনজাম্পশন আর জিডিপি বাড়বে বললেন। হ্যাঁ, প্রাথমিক অনুমান বলছে এই ট্যাক্স কাটের ফলে ব্যক্তিগত ভোগ বা প্রাইভেট কনজাম্পশন প্রায় 0.7 থেকে 1 লক্ষ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। বাহ! এর সরাসরি প্রভাব পড়বে জিডিপি বৃদ্ধিতে। আশা করা হচ্ছে অর্থবর্ষ 2026 FY26 এর দ্বিতীয়ার্ধে
জিডিপি বৃদ্ধিতে প্রায় 0.2% থেকে 0.3%, মানে 20-30 বেসিস পয়েন্টস যোগ হতে পারে। আর পুরো বছরে হয়তো 0.5% থেকে 0.7%, মানে 50-70 বেসিস পয়েন্টস পর্যন্ত প্রভাব পড়তে পারে। মনে রাখতে হবে FY26 এর প্রথম ত্রৈমাসিকে মানে Q1-এ জিডিপি বৃদ্ধি কিন্তু বেশ ভালো ছিল, 7.8%। এই সংস্কার সেই গতিটা ধরে রাখতে সাহায্য করবে। এই যে বাড়তি চাহিদাটা তৈরি হবে বলছেন, এটা মূলত কোথা থেকে আসবে বলে মনে হয়? মূলত আসবে নিম্ন আর মধ্য আয়ের মানুষের কাছ থেকে। অর্থনীতিতে একটা কথা আছে, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বা MPC, মানে আয়ের বাড়তি অংশ খরচের প্রবণতা। হ্যাঁ, শুনেছি। এই শ্রেণীর মানুষের এমপিসি সাধারণত বেশি হয়। যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস আর সাধ্যের মধ্যে থাকা পণ্যের দাম কমছে, তাদের হাতে খরচ করার মতো বেশি টাকা থাকবে, ফলে তারা বেশি কিনবে। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের উপর কি প্রভাব পড়বে? দাম কমার কথা যখন হচ্ছে, এটা তো একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এটাই বোধহয় সবচেয়ে আশার কথা। অনুমান করা হচ্ছে সামগ্রিক মূল্যবৃদ্ধি বা হেডলাইন CPI ইনফ্লেশন প্রায় 0.4% থেকে 0.8%, মানে 40 থেকে 80 বেসিস পয়েন্টস পর্যন্ত কমতে পারে। ওহ, এটা তো বেশ অনেকটা। হ্যাঁ, এটা রিজার্ভ ব্যাংকের RBI এর জন্য একটা বিরাট স্বস্তির কারণ হতে পারে। কারণ মুদ্রাস্ফীতি কমলে RBI এর পক্ষে সুদের হার বা রেপো রেট কমানোর সুযোগ তৈরি হবে। অর্থাৎ একদিকে সরকারের ট্যাক্স কমানো মানে ফিস্ক্যাল স্টিমুলাস, আর অন্যদিকে RBI এর সুদ কমানোর সম্ভাবনা মানে মনিটারি স্টিমুলাস, দুটো মিলে অর্থনীতিকে বেশ ভালো রকম চাঙ্গা করতে পারে। কিন্তু আমি শুনছিলাম বন্ড মার্কেট নাকি খুব একটা আশ্বস্ত নয়। তাদের চিন্তাটা ঠিক কি নিয়ে? ঠিকই শুনেছেন, বন্ড মার্কেট মূলত দুটো বিষয় নিয়ে একটু চিন্তিত। এক, সরকারের রাজস্ব ঘাটতি বা ফিস্ক্যাল ডেফিসিট, মানে এই ট্যাক্স কাটের ফলে সরকারের আয় তো কমবে, সেই ঘাটতিটা কিভাবে পূরণ হবে সেটা একটা প্রশ্ন। আর দুই, খাদ্য মুদ্রাস্ফীতি বা ফুড ইনফ্লেশন। যদিও সামগ্রিক মুদ্রাস্ফীতি কমার আশা করা হচ্ছে, কিন্তু খাদ্যের দাম যদি বাড়তে থাকে তাহলে RBI হয়তো সুদ কমানোর ব্যাপারে খুব বেশি আগ্রাসী হতে পারবে না। তাই একটা সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হবে। এই রাজস্ব ঘাটতির অঙ্কটা কেমন হতে পারে? সরকারের অনুমান কি আর বাইরের অনুমান কি? সরকারের নিজস্ব অনুমান অনুযায়ী বছরে সরাসরি রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় 48,000 কোটি টাকা। যদিও কিছু বিশেষজ্ঞ বা রাজ্যের আশঙ্কা এই অঙ্কটা হয়তো আরও বেশি হতে পারে, মানে 1.5 থেকে 2 লক্ষ কোটির কাছাকাছিও যেতে পারে। বাপরে, তাহলে এই ঘাটতি সামাল দেওয়ার পরিকল্পনা কি? সরকার কি শুধু খরচের উপর ভরসা করছে? না, শুধু সেটা নয়। সরকারের মূল যুক্তি হলো ট্যাক্স বয়েন্সি। এর মানে হলো ট্যাক্সের হার কমালে জিনিসের দাম কমবে, বিক্রি বাড়বে। বিক্রি বাড়লে আর কর ব্যবস্থা সরল হওয়ার ফলে আরও বেশি ব্যবসা করের আওতায় আসবে, মানে কমপ্লায়েন্স উন্নত হবে। আচ্ছা, এর ফলে দীর্ঘমেয়াদে মোট ট্যাক্স সংগ্রহ আসলে বাড়বে। এর আগে 2018-19 সালেও নাকি এমন একটা প্রবণতা দেখা গিয়েছিল। হিসেব বলছে কার্যকরী গড় জিএসটি হার মানে ইফেক্টিভ ওয়েটেড অ্যাভারেজ জিএসটি রেট প্রায় 11.6% থেকে কমে 9.5% হতে পারে, কিন্তু কনজাম্পশন বাড়ার ফলে মোট সংগ্রহ বাড়বে, এটাই আশা করা হচ্ছে। আর রাজ্যগুলোর কি হবে? তাদের তো জিএসটি আয়ের একটা বড় অংশ দরকার হয় রাজ্য চালানোর জন্য। দেখুন, মোট জিএসটি সংগ্রহের প্রায় 70% শেষ পর্যন্ত রাজ্যগুলোর কাছেই যায়, মানে SGST, আর কেন্দ্র থেকে যে ভাগ পায় সেটা মিলিয়ে। তাই যদি ট্যাক্স বয়েন্সি ঠিকমতো কাজ করে আর দীর্ঘমেয়াদে মোট সংগ্রহ বাড়ে, তাহলে রাজ্যগুলোরই লাভ বেশি। হ্যাঁ, স্বল্প মেয়াদে হয়তো কিছুটা চাপ আসতে পারে তাদের উপর, কিন্তু বৃদ্ধি হলে লাভটাও তো তাদেরই। হ্যাঁ, বোঝা গেল। কিছু অর্থনৈতিক পূর্বাভাসও তো নিশ্চয়ই দেওয়া হয়েছে এর ভিত্তিতে। যেমন ধরুন FY26 এর জন্য জিডিপি, মুদ্রাস্ফীতি এগুলো কেমন থাকতে পারে? হ্যাঁ, কিছু প্রাথমিক পূর্বাভাস এসেছে। সংস্কার পরবর্তী পূর্বাভাস অনুযায়ী FY26-এ প্রকৃত জিডিপি বৃদ্ধি 6.7% থেকে 7.2%-এর মধ্যে থাকতে পারে। CPI মুদ্রাস্ফীতি 3.8% থেকে 4.2%-এর মধ্যে থাকার আশা করা হচ্ছে, যেটা RBI-এর টার্গেটের বেশ কাছাকাছি। সেটা তো ভালো। হ্যাঁ, আর ব্যক্তিগত ভোগ বা প্রাইভেট কনজাম্পশন বৃদ্ধি 7.5% থেকে 8.0% হতে পারে, যেটা বেশ শক্তিশালী। ট্যাক্স টু জিডিপি অনুপাত শুরুতে হয়তো সামান্য কমবে, কিন্তু বুয়েন্সির কারণে পরে বেড়ে 12.5%-এর বেশি হতে পারে।
জিএসটির আরও একটা বড় প্রভাব তো হলো অর্থনীতির ফর্মালাইজেশন, মানে অসংগঠিত ক্ষেত্রকে সংগঠিত ক্ষেত্রের আওতায় আনা। জিএসটি 2.0 কি এই প্রক্রিয়াকে আরও গতি দেবে? অবশ্যই দেবে। এর মূল অস্ত্র হল ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি ব্যবস্থা। সহজ কথায়, একজন নথিভুক্ত ব্যবসায়ী যখন অন্য নথিভুক্ত ব্যবসায়ীর কাছ থেকে মাল কেনেন, তখন তিনি ওই কেনা মালের উপর দেওয়া জিএসটি ফেরত পান, যাকে আইটিসি বলে। এই সুবিধাটা পেতে হলে পাকা বিল লাগে, মানে জিএসটি কমপ্লায়েন্ট ইনভয়েস। এর ফলে পুরো সাপ্লাই চেনটা ধীরে ধীরে করের আওতায় চলে আসে। এটা একটা স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থার মতো কাজ করে, মানে সেলফ পলিসিং মেকানিজম। তাহলে যারা অসংগঠিত ক্ষেত্রে ব্যবসা করেন তাদের জন্য এটা কি শুধুই সমস্যা, নাকি অন্য কিছু আছে? না, দেখুন, চ্যালেঞ্জ এবং সুযোগ দুটোই আছে। চ্যালেঞ্জ অবশ্যই আছে, যেমন নিয়ম মেনে চলার খরচ বা কমপ্লায়েন্স কস্ট বাড়বে, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে শিখতে হবে, বড় কোম্পানির সাপ্লাই চেইন থেকে বাদ পড়ার একটা ঝুঁকি থাকবে। আমরা দেখছিও যে সাম্প্রতিক কিছু তথ্যে অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান সামান্য কমেছে। কিন্তু সুযোগও বিশাল। সংগঠিত হলে তারা সহজে ব্যাংক বা এনবিএফসি থেকে ঋণ পাবে, কারণ তাদের ব্যবসার লেনদেনের একটা ডিজিটাল রেকর্ড তৈরি হবে। তারা বৃহত্তর বাজারে প্রবেশ করতে পারবে এবং শুধু কম দাম বা কর ফাঁকির বদলে ব্যবসার দক্ষতা ও পণ্যের মানের ওপর ভিত্তি করে প্রতিযোগিতা করতে পারবে। এটা দীর্ঘমেয়াদে তাদের জন্যই ভালো। একজন বিনিয়োগকারী হিসেবে এই ফর্মালাইজেশন ট্রেন্ড থেকে আমরা কি শিখতে পারি? এটা তো একটা বড় স্ট্রাকচারাল শিফট। একদম। সবচেয়ে বড় শিক্ষা হলো সংগঠিত ক্ষেত্রের কোম্পানিগুলোর বাজার দখল বা মার্কেট শেয়ার গেইন বাড়বে। বিশেষ করে যেসব সেক্টরে অসংগঠিত ক্ষেত্রের প্রভাব খুব বেশি, যেমন ধরুন টেক্সটাইলস, বিল্ডিং মেটেরিয়ালস মানে টাইলস, পাইপস, এইসব, অটো কম্পোনেন্টস, রিটেল, সেখানে তালিকাভুক্ত বা লিস্টেড কোম্পানিগুলো বাজারের গড় বৃদ্ধির চেয়ে অনেক দ্রুত বাড়তে পারে। তার মানে তাদের প্রাইসিং পাওয়ার বাড়বে? হ্যাঁ, তাদের প্রাইসিং পাওয়ার বাড়বে, লাভের মার্জিনও উন্নত হওয়ার সম্ভাবনা। এটা মেক ইন ইন্ডিয়া ধারণাকেও শক্তিশালী করবে, কারণ সংগঠিত ক্ষেত্রের প্রসার মানে বৃহত্তর বাজারের একত্রীকরণ এবং উন্নত লজিস্টিক দক্ষতা। বিনিয়োগকারীদের এই থিমটার উপর নজর রাখা উচিত। এই বিষয়গুলো সত্যিই ভাবার মতো। অর্থনীতির গভীরে এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। আমরা এই অর্থনৈতিক এবং ক্ষেত্রভিত্তিক প্রভাবগুলো নিয়ে আরও গভীর আলোচনা করব একটু পরে। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং, যেখানে আমরা চেষ্টা করি বিনিয়োগ সংক্রান্ত এই ধরনের জটিল বিষয়গুলোকে সহজবোধ্য করে আপনাদের সামনে তুলে ধরতে। এই জিএসটি 2.0 নিয়ে আমাদের বিশ্লেষণ চলবে। চলুন এবার সেক্টর ধরে ধরে বিশ্লেষণ করা যাক। কোন ক্ষেত্রগুলো এই জিএসটি 2.0 থেকে সবচেয়ে বেশি লাভবান হবে আর কাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে? প্রথমেই আসি কনজাম্পশন বা ভোগ ব্যয়ের কথায়। এফএমসিজি নিয়ে তো আগেই বলছিলেন। হ্যাঁ, নিঃসন্দেহে এফএমসিজি বা ফাস্ট মুভিং কনজিউমার গুডস হলো এই সংস্কারের মানে বলতে গেলে সবচেয়ে বড় সুবিধাভোগী। ভাবুন, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বিস্কুট, নুডলস, কফি, সাধারণ প্যাকেটজাত খাবার, এই রকম অসংখ্য নিত্য ব্যবহার্য জিনিসের ওপর জিএসটি 18% বা 12% থেকে সোজা 5% হয়ে যাচ্ছে। বিরাট পতন। বিরাট। এর ফলে কোম্পানিগুলো দামে প্রায় 10-15% ছাড় দিতে পারবে বলে আশা করা হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়বে বিক্রির পরিমাণে, মানে ভলিউম গ্রোথে, বিশেষ করে গ্রামীণ বাজারে যেখানে দামের প্রতি সংবেদনশীলতা বেশি। বড় এফএমসিজি সংস্থাগুলো যারা এইসব দৈনন্দিন ব্যবহারের জিনিস বানায় তারা তো লাভবান হবেই, আর সাথে সাথে অসংগঠিত বা লোকাল ব্র্যান্ডের থেকে বাজার দখলও করবে। ঠিক। আর কনজিউমার ডিউরেবলস বা টিকাউ ভোগ্যপণ্য যেমন এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এখানেও একটা বড় উদ্দীপনা আসবে। এই পণ্যগুলোর ওপর জিএসটি 28% থেকে কমে 18% হচ্ছে, মানে প্রায় 10% ট্যাক্স কমার ফলে এগুলো মানুষের কাছে আরও আকর্ষণীয় হবে, অ্যাফোর্ডেবিলিটি বাড়বে। বিশেষ করে উৎসবের মরশুমে বা ধরুন গরমকালে এদের চাহিদা অনেকটাই বাড়তে পারে, হয়তো 20% বা তারও বেশি বিক্রির বুস্ট দেখা যেতে পারে। আচ্ছা, এবার আসে মোবিলিটি বা যানবাহন সেক্টরে। এখানে ছবিটা একটু মিশ্র, তাই না? ঠিক কারা লাভবান হচ্ছে অটোমোবাইল শিল্পে? হ্যাঁ, এখানে একটু ভাগ আছে। মূলত মাস মার্কেট সেগমেন্ট, অর্থাৎ সাধারণ মানুষের গাড়ি ও বাইক, তারা বেশি লাভবান। ছোট গাড়ি এবং 350cc পর্যন্ত মোটরসাইকেলের জিএসটি 18% হওয়ায় এক্স শোরুম দামে প্রায় 12-12.5% কমার সম্ভাবনা।
তার মানে মারুতি সুজুকি, হিরো মোটোকর্প, টিভিএস মোটরের মতো সংস্থাগুলো। একদম। যারা এই সেগমেন্টে শক্তিশালী তারা লাভবান হবে। কম দামের কারণে হয়তো প্রথমবার গাড়ি বা বাইক কেনার প্রবণতা বাড়তে পারে, বা পুরনো গাড়ি বদলে নতুন কেনার চাহিদাও তৈরি হতে পারে। কিন্তু বড় গাড়ি বা এসইউভির ক্ষেত্রে কি হবে? তাদের তো 40% ট্যাক্স লাগছে, এটা কি নেতিবাচক নয়? হ্যাঁ, 40% লাগছে ঠিকই, কিন্তু আগেই যেমন আলোচনা করছিলাম, অনেক প্রিমিয়াম এসইউভির ক্ষেত্রে এই 40% হারটা কিন্তু আগের সেস সহ প্রায় 50% হারের চেয়ে কম। ও হ্যাঁ, ঠিক। তাই তারাও কিন্তু কিছুটা সুবিধা পাচ্ছে। বিশেষ করে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এম&এর মতো সংস্থা লাভবান হতে পারে, কারণ তাদের এসইউভি পোর্টফোলিওর একটা বড় অংশের উপর কার্যকরী ট্যাক্স আসলে কমছে। ইন্টারেস্টিং পয়েন্ট। আর গাড়ির যন্ত্রাংশ বা অটো অ্যান্সিলারিজ, তাদের কি অবস্থা? এদের জন্য এটা সামগ্রিকভাবে খুবই ভালো খবর, কারণ এখন সমস্ত যন্ত্রাংশের ওপর একটাই হার, 18%। আগে বিভিন্ন যন্ত্রাংশে বিভিন্ন হার ছিল, কিছু তো 28%ও ছিল। এই সরলীকরণ পুরো সাপ্লাই চেনকে আরও কার্যকরী করে তুলবে। গাড়ি প্রস্তুতকারক বা ওইএমদের খরচ কমবে, এবং সংগঠিত আফটার মার্কেট মানে রিপেয়ারিং সার্ভিসিংয়ের বাজার সেটাও শক্তিশালী হবে, কারণ তখন সবাই পাকা বিল চাইবে আইটিসি নেওয়ার জন্য। ঠিক। এরপর আসি বিল্ডিং ভারত বা নির্মাণ শিল্পের কথা। আপনি সিমেন্টের জিএসটি কমানোর কথা বলেছিলেন, এর প্রভাব কি হবে? হ্যাঁ, 28% থেকে কমে 18%। এটা একটা বিশাল পদক্ষেপ। সিমেন্ট হলো পরিকাঠামো এবং রিয়েল এস্টেট, এই দুটো ক্ষেত্রেরই মূল উপাদান। এর ফলে সরাসরি নির্মাণ খরচ কমবে। তার মানে কি বাড়ির দাম কমতে পারে? আশা করা যায় এই সুবিধা রিয়েল এস্টেট ডেভেলপাররা বাড়ির ক্রেতাদের কাছে পৌঁছে দেবেন। হয়তো সরাসরি দাম কমবে, বা দাম না কমলেও অন্য সুবিধা বাড়বে, ফলে সামগ্রিক অ্যাফোর্ডেবিলিটি বাড়তে পারে। এটা রিয়েল এস্টেট সেক্টরের জন্য একটা পজিটিভ দিক। কিছু সহায়ক বা এনেবেলার ক্ষেত্রেও তো লাভবান হবে এই পুরো বিষয়টাতে, যেমন ধরুন লজিস্টিক্স। অবশ্যই, লজিস্টিক্স ক্ষেত্র হয়তো সরাসরি ট্যাক্স ছাড় পাচ্ছে না, কিন্তু পরোক্ষভাবে বিরাট লাভবান হবে। কারণ সোজা হিসাব, কনজাম্পশন বাড়লে পণ্য পরিবহনের প্রয়োজন বাড়বে, মানে ফ্রেট ভলিউম বাড়বে। আর জিএসটি 2.0 ওয়ান নেশন ওয়ান মার্কেট ধারণাকে আরও মজবুত করবে। রাজ্যের সীমানায় চেকিং কমবে, ই-ওয়ে বিলের প্রক্রিয়া আরও সরল হবে, ফলে পরিবহনের সময় ও খরচ দুটোই বাঁচবে। ভারতের লজিস্টিক্স বাজার জাতেন বছরে প্রায় 6.5% হারে বাড়ছে। এই সংস্কার সেই বৃদ্ধিকে আরও গতি দেবে। দারুণ। আর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, বিশেষ করে ইন্স্যুরেন্স, ওখানে তো বিরাট পরিবর্তন। এই সেক্টরটা তো রীতিমতো জ্যাকপট পেয়েছে। লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে জিএসটি 0 হয়ে যাওয়াটা একটা ঐতিহাসিক পরিবর্তন, এতে কোনো সন্দেহ নেই। এর ফলে ইন্স্যুরেন্স পেনিট্রেশন, মানে কতজন মানুষ ইন্স্যুরেন্স কিনছেন তার হার যে বাড়বে, এটা প্রায় নিশ্চিত। হ্যাঁ, এটা খুবই দরকার ছিল। এছাড়াও গাড়ি ও কনজিউমার ডিউরেবলসের বিক্রি বাড়লে অটো লোন ও কনজিউমার ডিউরেবল লোনের চাহিদাও বাড়বে। আর ছোট ব্যবসাগুলো যত সংগঠিত হবে, তাদের ঋণের প্রয়োজন বাড়বে, এবং সেই ঋণ দেওয়া সহজ হবে, কারণ তাদের ডেটা থাকবে। ফলে এমএসএমই লোন মার্কেটও প্রসারিত হবে। ব্যাংক এবং এনবিএফসি উভয়ের জন্যই এটা ভালো খবর। তবে সব সেক্টরের জন্য তো আর ভালো খবর নেই। কিছু ক্ষেত্রে প্রতিকূলতা বা হেডউইন্ডসও তো আছে নিশ্চয়ই। কাদের জন্য সমস্যা হতে পারে? হ্যাঁ, অবশ্যই আছে। মূলত যাদের উপর ওই নতুন 40% ডিমেরিট স্ল্যাব চাপানো হয়েছে বা চাপানো হবে, যেমন ধরুন টোব্যাকো কোম্পানিগুলো, যদিও এদের ক্ষেত্রে রূপান্তরটা ধীরে ধীরে হবে ঋণ শোধ হওয়ার পর। সুগারি বেভারেজেস বা মিষ্টি পানীয় প্রস্তুতকারকরা, এদের ওপর 40% হার বহাল থাকছে বা আসছে। আর অনলাইন গেমিং, ক্যাসিনোস বা বেটিং সংস্থাগুলো, এদের ওপরও 40% হার প্রযোজ্য হবে। এই উচ্চ কর হার এদের পণ্যের দাম বাড়াবে, চাহিদা কমাবে এবং লাভের ওপর একটা চাপ সৃষ্টি করবে। আচ্ছা, এনার্জি সেক্টর বা শক্তির ক্ষেত্রেও নাকি একটা সমস্যা তৈরি হয়েছে। কয়লা নিয়ে কি যেন বলছিলেন? হ্যাঁ, একটা বেশ উল্লেখযোগ্য পরিবর্তন হলো কয়লার ওপর জিএসটি 5% থেকে বাড়িয়ে 18% করা হয়েছে। ও, এটা তো অনেকটা বৃদ্ধি। হ্যাঁ, কয়লা হলো বিদ্যুৎ উৎপাদন, স্টিল এবং সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল। ফলে এই সব শক্তি নির্ভর শিল্পের উৎপাদন খরচ বা ইনপুট কস্ট বাড়বে। এখন দেখতে হবে তারাই বাড়তি খরচটা কতটা ক্রেতাদের ওপর চাপাতে পারে। যদি না পারে, তাহলে তাদের লাভের মার্জিনে চাপ পড়বে। তাহলে যদি একটা সেক্টরাল হিট ম্যাপ বা কোন সেক্টরে কেমন প্রভাব পড়বে তার একটা সারসংক্ষেপ করতে বলি,
কারা একদম পরিষ্কার উইনার আর কারা লুজার? অবশ্যই পরিষ্কারভাবে লাভবান বা উইনার্স হল এফএমসিজি, কনজিউমার ডিউরেবলস, ছোট গাড়ি ও টু হুইলার, সিমেন্ট, ইন্স্যুরেন্স। এদের জন্য ডাবল প্লাস বলা যেতে পারে। এছাড়াও কিছুটা লাভবান বা পজিটিভ প্লাস হল বড় গাড়ি, এসইউভি, রিয়েল এস্টেট, লজিস্টিক্স, অটো অ্যান্সিলারিজ এবং ব্যাংকস এনবিএফসিস। আচ্ছা। অন্যদিকে ক্ষতিগ্রস্ত বা লুজার্স বা যাদের চ্যালেঞ্জ বেশি ইজ ইকুয়াল টু টোব্যাকো। অবশেষে যখন 40% হবে, আর কয়লা ব্যবহারকারী শিল্প যেমন পাওয়ার, স্টিল। আর কিছুটা নেতিবাচক মাইনাস বা নিরপেক্ষ থাকতে পারে সুগারি বেভারেজেস, অনলাইন গেমিং ইত্যাদি। দারুণ বিশ্লেষণ, একেবারে পরিষ্কার ছবিটা বোঝা গেল। তাহলে পুরো জিএসটি 2.0 সংস্কারের মূল বিষয়গুলো যদি আর একবার এক জায়গায় করি দর্শকদের জন্য। নিশ্চয়ই। সংক্ষেপে বললে জিএসটি 2.0 হল কর কাঠামো অনেক সহজ হয়েছে। দুটো প্রধান হার 5%, 18%, আর একটা বিশেষ বা ডিমেরিট হার 40%। জটিলতা কমেছে। মূল লক্ষ্য অভ্যন্তরীণ ভোগ বা ডোমেস্টিক কনজাম্পশন বাড়ানো, অর্থনীতিকে ভেতর থেকে শক্তিশালী করা। 3. অর্থনৈতিক প্রভাব, জিডিপি বৃদ্ধির সম্ভাবনা, মুদ্রাস্ফীতি কমার আশা, যা আরবিআইকে সুদ কমাতে সাহায্য করতে পারে, একটা সামগ্রিক স্টিমুলাস। 4. সংগঠিত ক্ষেত্র, অর্থনীতির ফর্মালাইজেশন আরও দ্রুত হবে, লিস্টেড বা সংগঠিত কোম্পানিগুলো লাভবান হবে, মার্কেট শেয়ার পাবে। 5. ক্ষেত্রভিত্তিক প্রভাব, কিছু স্পষ্ট লাভবান ক্ষেত্র আছে যেমন কনজাম্পশন, ছোট অটো, ইন্স্যুরেন্স, সিমেন্ট। আবার কিছু ক্ষতিগ্রস্ত ক্ষেত্র আছে যেমন ডিমেরিট গুডস, কয়লা ব্যবহারকারী। স্বল্পমেয়াদে সরকারের রাজস্বে চাপ পড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে ট্যাক্স বয়েন্সি বা কর সংগ্রহের স্বাভাবিক বৃদ্ধির মাধ্যমে সেটা পূরণ হওয়ার আশা রয়েছে। একদম পরিষ্কার। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। একজন বিনিয়োগকারী হিসেবে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? পোর্টফোলিও স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার এই নতুন জিএসটি রেজিমের নিরিখে? আমার মনে হয় একটা থিম ভিত্তিক অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে, যা এই পরিবর্তনের মূল চালিকা শক্তিগুলোকে ধরবে। মানে কয়েকটা বাস্কেট তৈরি করা যেতে পারে পোর্টফোলিওতে। যেমন ধরুন কনজাম্পশন বাস্কেট। এটা পোর্টফোলিওর একটা কোর অংশ হতে পারে। এখানে ভালো মানের এফএমসিজি এবং কনজিউমার ডিউরেবলস কোম্পানির শেয়ার থাকতে পারে, যারা এই কম ট্যাক্সের সরাসরি সুবিধা পাবে। 2. মোবিলিটি বাস্কেট। এটা কিছুটা চক্রাকার বা সাইক্লিক্যাল গ্রোথ প্রকৃতির হতে পারে। ছোট গাড়ি, টু হুইলার এবং কিছু বাছাই করা অটো অ্যান্সিলারি কোম্পানির দিকে নজর রাখা যেতে পারে। 3. ফর্মালাইজেশন অ্যান্ড ইনফ্রা বাস্কেট। এটা একটা দীর্ঘমেয়াদী বা স্ট্রাকচারাল বৃদ্ধির থিম। সিমেন্ট, সংগঠিত রিটেল, লজিস্টিক্স এবং বিল্ডিং মেটেরিয়ালসের মতো সেক্টরের ভালো কোম্পানি, যারা অসংগঠিত ক্ষেত্র থেকে বাজার দখল করবে, তারা এখানে থাকতে পারে। 4. ফিনান্সিয়ালস বাস্কেট। এটা তুলনামূলকভাবে স্থিতিশীল এবং বিশেষ ক্ষেত্র। ইন্স্যুরেন্স কোম্পানি, লাইফ ও জেনারেল দুটোই, রিটেল ফোকাসড ব্যাংক এবং কনজিউমার লোন দেওয়া এনবিএফসিগুলো এই বাস্কেটে আসতে পারে। কারণ ইন্স্যুরেন্সের চাহিদা বাড়বে, লোন বাড়বে। এই বাস্কেট অ্যাপ্রোচটা বেশ কাজের হতে পারে। কিছু উদাহরণস্বরূপ শেয়ারের নামও তো আলোচনায় উঠে আসছে বিভিন্ন ব্রোকারেজ রিপোর্টে, যেমন মারুতি সুজুকি, এমএনএম, টিভিএস মোটর, ব্রিটানিয়া, এইচইউএল, ভোল্টাস বা হ্যাভেলস, আল্ট্রাটেক সিমেন্ট। তবে হ্যাঁ, ভিলান ইনভেস্টিং সবসময় মনে করিয়ে দেয় এগুলো শুধু উদাহরণ, কোনো সরাসরি বিনিয়োগের পরামর্শ নয়। নিজের গবেষণা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। একদম 100%। আর ঝুঁকি বা রিস্ক অ্যাসেসমেন্ট করাটাও খুব জরুরি। মানে শুধু লাভের দিকটা দেখলেই হবে না, কি কি ঝুঁকি থাকতে পারে এই সংস্কার ঘিরে সেটাও ভাবতে হবে। ঠিক, কি কি ঝুঁকি থাকতে পারে? মূলত 3-4 রকমের ঝুঁকি দেখা যেতে পারে। 1. বাস্তবায়নে বিলম্ব বা সমস্যা, এক্সিকিউশন রিস্ক। মানে কাগজে কলমে যা বলা হচ্ছে সেটা যদি বাস্তবে মসৃণভাবে কার্যকর না হয়, তাহলে প্রত্যাশিত সুবিধা পাওয়া যাবে না। 2. মুনাফাখোরি, কর্পোরেটিং। কোম্পানিগুলো ট্যাক্স ছাড়ের পুরো সুবিধাটা ক্রেতাদের কাছে নাও দিতে পারে। যেহেতু এখন আগের মতো কোনো অ্যান্টি প্রফিটারিং নজরদারি সংস্থা নেই, বাজারের প্রতিযোগিতাই একমাত্র ভরসা দাম কমানোর জন্য। 3. সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি, ম্যাক্রো রিস্ক।
ধরুন বিশ্বব্যাপী মন্দা আরও গভীর হল বা দেশে অপ্রত্যাশিতভাবে মুদ্রাস্ফীতি বেড়ে গেল অন্য কারণে, যেমন খাদ্য বা তেলের দাম, সেটা এই সংস্কারের ইতিবাচক প্রভাবকে নষ্ট করে দিতে পারে। যেমন মুদ্রাস্ফীতি খুব বেশি থাকলে আরবিআই চাইলেও সুদ কমাতে পারবে না। 4. রাজস্ব ঘাটতি, ফিস্ক্যাল রিস্ক। যদি ট্যাক্স বয়েন্সি প্রত্যাশা মতো কাজ না করে তাহলে সরকারের ঘাটতি বেড়ে যেতে পারে, যা আবার অর্থনীতির অন্য সূচকের উপর চাপ সৃষ্টি করবে। এই ঝুঁকিগুলো কমানোর কোনো উপায় আছে কি বিনিয়োগকারীদের জন্য? নিশ্চয়ই আছে, ঝুঁকি তো থাকবেই, কিন্তু সেটা ম্যানেজ করা যায়। মূল উপায় হলো ডাইভার্সিফিকেশন বা পোর্টফোলিওতে বৈচিত্র্য আনা। মানে শুধু জিএসটি লাভবান শেয়ারের সব টাকা না ঢেলে অন্যান্য সেক্টরও রাখা। দ্বিতীয়ত, গুণমান সম্পন্ন সংস্থায় বিনিয়োগ করা, যাদের ম্যানেজমেন্ট ভালো, ব্যালেন্স শিট শক্তিশালী, ঋণের বোঝা কম এবং পণ্যের দাম বাড়ানোর ক্ষমতা বা প্রাইসিং পাওয়ার আছে। আর অবশ্যই নিয়মিত নিজের পোর্টফোলিও পর্যালোচনা করা এবং প্রয়োজনে পরিবর্তন করা। আচ্ছা, আগামী কয়েক বছর, ধরা যাক আগামী 3 বছরের জন্য বিনিয়োগকারীদের কোন বিষয়গুলোর উপর তীক্ষ্ণ নজর রাখা উচিত? মানে হোয়াট আর দ্য কি ইনভেস্টর ওয়াচ পয়েন্টস? মূলত 3 ধরনের তথ্যের উপর খুব ভালোভাবে নজর রাখতে হবে। 1. হাই ফ্রিকোয়েন্সি ইকোনমিক ডেটা। প্রতি মাসের জিএসটি কালেকশন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশক হবে যে বয়েন্সি কাজ করছে কিনা। বিভিন্ন সেক্টরের বিক্রির পরিমাণ, যেমন অটো সেলস, আইআইপি বা শিল্পোৎপাদন সূচক, কনজিউমার ডিউরেবল সেলস ইত্যাদি, এবং অবশ্যই সিপিআই ইনফ্লেশন বা খুচরো মুদ্রাস্ফীতির হার প্রতি মাসে কেমন থাকছে। 2. কর্পোরেট পারফরম্যান্স ডেটা, কোম্পানিগুলোর ত্রৈমাসিক ফলাফল বা কোয়ার্টারলি রেজাল্টস, বিশেষ করে তাদের রেভিনিউ বা আয় বৃদ্ধি কেমন হচ্ছে আর ইবিটা মার্জিন বাড়ছে না কমছে। এছাড়াও ম্যানেজমেন্টের বক্তব্য বা ম্যানেজমেন্ট কমেন্ট্রি খুব গুরুত্বপূর্ণ। তারা চাহিদা কেমন দেখছে, কাঁচামালের দামের প্রভাব কি, তারা পণ্যের দাম বাড়াচ্ছে না কমাচ্ছে, এই বিষয়গুলো। 3. ক্যাপিটাল মার্কেট ডেটা। প্রতি মাসে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এফআইআই এবং দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ডিআইআই কতটা বিনিয়োগ করছে বা বাজার থেকে টাকা তুলে নিচ্ছে, ইনভেস্টমেন্ট ফ্লোজ, তা বাজারের সামগ্রিক সেন্টিমেন্ট বুঝতে সাহায্য করবে। চমৎকার, পুরো বিষয়টার একটা 360 ডিগ্রি বিশ্লেষণ পেলাম আমরা। জিএসটি 2.0 নিঃসন্দেহে ভারতীয় অর্থনীতির জন্য একটা বিরাট পদক্ষেপ, একটা বড় সংস্কার। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। তবে শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যেটা নিয়ে হয়তো আমাদের ভাবতে হবে। এই সংস্কার কি সত্যি আগামী দশকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গল্পটাকে নতুন করে লিখবে, মানে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, নাকি বিশ্ব অর্থনীতির নানা চাপ এবং দেশের ভেতরের বাস্তবায়নের নানা চ্যালেঞ্জগুলো এই আশাকে কিছুটা হলেও ম্লান করে দেবে? উত্তরটা হয়তো সময়ই দেবে। একদম ঠিক। ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে এবং প্রতিনিয়ত তথ্য বিশ্লেষণ করে যেতে হবে। আজকের এই গভীর এবং বিস্তারিত আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিনিয়োগ সংক্রান্ত আরও এইরকম বিশ্লেষণ এবং তথ্যের জন্য অবশ্যই উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন। উই লার্ন ইনভেস্টিং, আপনার বিনিয়োগ যাত্রার বিশ্বস্ত সঙ্গী। নমস্কার।